নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অত্যন্ত সুন্দর গল্প ২ দিন। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। এবার তাহলে আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পের নাম ২ দিন। রামনগর বারোয়ারি তলায় আজ খুব জাঁকের যাত্রা। কলকাতা থেকে দল এসছে, বেশ বড় দল, রসিক বাণুজ্যের যাত্রার দল, যার নাম এ অঞ্চলের অনেক লোকেরই যথেষ্ট শোনা। কিন্তু এত বড় দল কি পাড়াগাঁয়ে আসে যখন তখন? এবার বহু চেষ্টার ফলে ওদের আনা হয়েছে। রামনগর উচ্চ প্রাথমিক পাঠশালা থেকে ফেরার পথেই কাতু এই সংবাদটি জোগাড় করে এনেছে। এ নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে কাতু ও তার বন্ধু বান্ধবদের মধ্যে। ননি ওদের বাড়ি এলো পেয়ারা পাড়তে। কাতুর বাবা দুর্গাচরণ মজুমদার চোখে দড়ি বাঁধা চশমা পরে বাইরের ঘরে বসে জমি সংক্রান্ত কাগজপত্র দেখছিলেন। ননিকে দেখে বললেন, "এ দুর্গাচরণ বড় কড়া প্রকৃতির মানুষ।" ননি ভয়ে ভয়ে বলল, "জ্যাঠামশাই, কে তো আছে?" "কেন, কি দরকার তোমার?" "জ্যাঠামশাই, দুটো পেয়ারা পারবো?" "তা পারবে না কেন? তোমাদের জন্যই তো গাছ করে রাখা, কেন পারবে না?" ননির সাহসে কুলোলো না আর পেয়ারা সম্বন্ধে কোনো কথা তুলতে। সে চলে যাচ্ছে বাড়ির বার হয়ে। এমন সময় কাতু তাকে দেখতে পেয়ে বাড়ির ভেতর থেকে ছুটে চলে এলো। ননি বলল, "ভাই, তোর বাবা পেয়ারা পাড়তে দিলে না।" কাতু তাকে আশ্বাস দিয়ে বলল, "বাবা এক্ষুনি উঠল বলে নাসুরাপুর যাবে খাজনার তাগাদা করতে। সেই ফাঁকে তুই আর আমি পেয়ারা পাড়ব। আজ রাত্রে যাত্রা শুনতে যাবি নে?" "তুই যাবি? খুব ভালো দল না?" "ও বাবা, কলকাতার বড় দল। দেখিস কি চেহারা, কি সব সাজগোজ, কি গান!" "তুই জানলি কি করে? দেখেছিস নাকি?" "সবাই বলছে রামনগর বাজারে 200 টাকায় এক রাত, আর আমাদের বেলেডাঙ্গার যাত্রার দল আর বছর 30 টাকায় এক রাত গাইলে। রাম, কিসের সঙ্গে কিসের কথা, 200 টাকা আর 30 টাকা।" কাতু আর ননি খুব হেসে উঠল একচোট। তাদের মনে হলো এমন একটা মজার কথা তারা কখনো বলেনি বা শোনবার সুযোগ পায়নি। উৎসাহের চোটে কাতু রসিক বাণুজ্যের দলের গুণাগুণ অনেকটাই বাড়িয়ে বলল। তাদের দলের ভীম যে সাজে তাকে নাকি সে দেখে এসছে। 1 হাঁড়ি ভাত আর ডাল তার সামনে বেড়ে দেয়া হয়েছে, সেইটা সে একা একাই খাচ্ছে। তার চোখ দুটো লাল ভাঁটার মতন, দেখলে ভয় হয়। গলায় কি সুর, যেন বাঘের গলার আওয়াজ। ওদের তলোয়ারগুলো কিন্তু সত্যিকারের তলোয়ার, অন্য বাজে দলের মতো রাং বা টিনের নয়। বলাই বাহুল্য, এসব কিছুই কাতু দেখে আসেনি। সে অবশ্যই যাত্রা দলের বাসাতে গিয়ে দেখে এসেছিল অনেকগুলো লোক কলার পাতা পেতে ভাত খেতে বসেছে। তাদের মধ্যে কোনটা ভীম, কোনটা নকুল আর কোনটা বেদব্যাস, সে তা কিছুই জেনে আসেনি। ননি সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, "তোর বাবা তোকে নিয়ে যাবে, আমার মামা আমাকে যেতে দেবে না। মামা যদিও বা দেয়, মামিমা তো খাঁড়া উঠে আছে। আমার বড় ইচ্ছে যেতে।" 2 বন্ধুতে পরামর্শ করল, ওরা যাবে নিশ্চয়ই। ননিকে যদি মামা না যেতে দেয় তবে সে লুকিয়ে যাবে কাতুর বাবার সঙ্গে। দুজনেরই বুক দুরুদুর করছে, কি হয় কি হয়।
সন্ধ্যের আগেই দুর্গাচরণ মজুমদার চাদর কাঁধে ফেলে লাঠি হাতে নিয়ে লণ্ঠন ঝুলিয়ে যাত্রা শুনতে বেরোলেন। কাতু বেরোলো তার বাবার সঙ্গে, কিন্তু ননি বেচারির মামা প্রসন্ন না হওয়ায় তার বাড়ির বাইরে পা দেওয়া সম্ভব হলো না। কাতুর মন বেলুনের মতন ফুলে উঠেছে। সে এখন রসিক বাণিজ্যের যাত্রা দেখতে পাবে এখানে। এ অসম্ভব ব্যাপার সম্ভব হবে এক্ষুনি। কতকগুলো লোক এসে আসরে আলো জেলে দিয়ে গেল। লোকের ভিড় জমে গেল আসরে। বহু দূর দূরান্ত থেকে লোক দেখতে এসেছে রসিক বাণিজ্যের যাত্রা। তাদের হাতে চিঁড়ের পুটুলি, বগলে তামাক, টিকের ঠোঙা। আসরের বাইরে এক একখান থান ইট পেতে সবাই বসে গেল। আসরে বাদ্যযন্ত্র আনা হলো। সুর বাঁধা টুং টাং করতে করতে আধ ঘন্টা কাটল। কাতুর ধৈর্যর বাঁধ ভাঙে। রাজা কতক্ষণে আসবে? ও বাবাকে জিজ্ঞেস করলো, কি পালা হবে বাবা? দুর্গাচরণ অন্য এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। ধমক দিয়ে বললেন, দেখো এখন কি হবে, আমি কি জানি। দুর্গাচরণ যে লোকটির সঙ্গে কথা বলছিলেন তিনি বললেন, সত্যি আজ এদের প্লে কি হবে জানো? নল দময়ন্তী, এদের নাম করা প্লে। দেখো কি হয়। এমন সময় পালার প্রোগ্রাম বিলি হলো আসলে। কাতু তার বাবার খানা চেয়ে নিলে। তারপর পড়ে দেখেই বিস্ময়ে আনন্দে বাবাকে দেখিয়ে বললে, বাবা বাবা, এই দেখো নল দময়ন্তী পালা হবে। নল দময়ন্তী বাবা, দেখো না, ও বাবা, নল দময়ন্তী। আহ, নল দময়ন্তী তো তা কি করতে হবে? নাচবো? চুপ করে বসে দেখো। যাত্রা আরম্ভ হয়ে গেল। বিস্ফোরিত চোখে কাতু এক দৃষ্টে চেয়ে দেখলে পঞ্চনল জাঁক চমকের সঙ্গে সালমা চুমকির কাজ করা জরির পোশাক পরে সভাস্থল আলো করে বসেছে। তাদের কি হাত পা নাড়ার কায়দা, কি তাদের তরবালির আস্ফালন! ইন্দ্রের সঙ্গে বরুণের কথা কাটাকাটি, কি বাহার! আর গান, এমন সুন্দর সুরের গান এ পর্যন্ত সে শোনেনি এ পাড়া গাঁয়ে। দৃশ্যের পর দৃশ্য বদলে চলেছে। প্রত্যেক দৃশ্যে অভিনব ঘটনার সমাবেশ। নতুন নতুন সুরের গান, নতুন নতুন সুন্দর সুন্দর মুখ, পরীর মতন মেয়েরা। মেয়ে নয়, ওরা পুরুষ। কাতু জানে না এমন নয়, কিন্তু দু একটি মেয়ের সম্বন্ধে কাতু ঠিক বুঝতে পারলে না ওরা ছেলে না ওরা সত্যিই মেয়ে। সে বাবাকে বললে, বাবা, ও বাবা। দুর্গাচরণ বললেন, কি, কেন কথা বলছো? চুপ করে থাকো। বাবা, ওরা মেয়ে না ছেলে? চুপ করে থাকো, দেখো না, কেন বকছো? কাতু তন্ময় হয়ে গিয়েছে। তার বাহ্যজ্ঞান নেই। একটি দৃশ্যে তার মন নেচে উঠল। এবার বোধহয় যুদ্ধের আয়োজন চলবে। কলিরাজ্যে সেজেছে তার কি বিকট চেহারা, আর কি সাজসজ্জা! সত্যিই লোকটা খারাপ নাকি? নিশ্চয়ই লোকটা খুব বদমাশ। বুড়ো কাঞ্চুকি কি হাসিয়েই না গেল। এইবার একটা করুণ দৃশ্যের অবতারণায় সবার লোক কেঁদে ভাসিয়ে দিল, সেই সঙ্গে কাতুও। রাজ্যহারা নল বনে দিশাহারা অবস্থায় একটা বৃক্ষতলে আশ্রয় নিয়েছেন। সঙ্গে রয়েছেন নিরাভরণা দময়ন্তী। প্রোগ্রামে রয়েছে অলক্ষ্যে বিধিলিপির সঙ্গীত। নলের করুণ বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসরের সকলে উঁকিঝুঁকি মেরে দেখছে বিধিলিপি সাজঘর থেকে বেরোলো কিনা। কাতু অধীর আগ্রহে দাঁড়িয়ে উঠেছে। কিন্তু ঠিক যে সময় একটি বালক কণ্ঠের মধুর সঙ্গীতের সুরে আসর ভরে গিয়েছে, দেখা গেল ধীরে ধীরে বিধিলিপি গান গাইতে গাইতে আসরে ঢুকছে। ঠিক সেই সময় দুর্গাচরণ মজুমদার হাই তুলতে তুলতে বললেন, চলো চলো,
অনেক রাত হয়েছে, এবার যাওয়া যাক। বাড়ি চলো, ছাতি নাও হাতে। কাতু তো অবাক, বাবা কি সত্যি সত্যি বাড়ি যেতে চায়? ঠিক এই সময় মানুষ পারে আসর ছেড়ে বাড়ি চলে যেতে? কাতু বলল, বাবা, এখন বাড়ি যাব কি বলছো? আমি যাব না বাবা। না না, চলো। ও আর কি দেখবে সারা রাত জেগে? রাত 10টা বাজে, ওই নাকে কান্না এখন চলবে সারা রাত। চলো চলো, ছাতিটা নিয়ে হাতে, ভিড়ে হারিয়ে যাবে। কাল আবার জোয়ালাতে খাজনার তাগিদে বেরোতে হবে ভোরে। চলে আসতেই হলো, উপায় নেই কাতুর। ও চোখ জলে ভরে এলো। বাবার ওপর বিরাগে ওর মন তিক্ত হয়ে উঠেছে। কেমন লোক বাবা, কিচ্ছু বোঝে না, এমন সুন্দর জায়গা। রাগে সে বাবার সঙ্গে কথা বললে না সারা রাস্তা। 35-36 বছর পরের কথা। কার্তিকচরণ মজুমদার সকালে উঠে কাগজপত্র দেখছেন। কার্তিকের মহাজনী কারবার আছে, আড়ত আছে ধানের ও পাটের। গত 50-এর মন্বন্তরে ধান চালে হাত ফিরতি করে বেশ কিছু লাভও করেছেন। তার কর্মচারী হরিপদ এসে বলল, বড়বাবু, 6 কোটি গাড়ি কখানা যাবে? যে কখানা জোগাড় হয়। মাল কত? দাদনের মাল হবে 50 মণ, আর ইদিক উদিক যা জোগাড় হয়। 5খানা এখান থেকে নিয়ে যাও। লরির জন্য শম্ভুকে খবর দিতে বলে দিলাম। লরি 1খানা নয়, 2খানা, 2খানা। আমের গুঁড়ি যাবে 7টা, 4 টন। আপনি বেরোবেন কখন? আমি খেয়ে দিয়ে বেরোবো, তুমি চলে যাও আগে। এমন সময় কার্তিক মজুমদারের 10 বছরের পুত্র নীলু এসে বলল, বাবা বাবা, আজ থিয়েটার হবে রামনগরে, দেখতে যাব বাবা। থিয়েটারের নিমন্ত্রণপত্র কার্তিক মজুমদার পেয়েছিলেন বটে। রামনগরের তরুণ সংঘ আজ কি যেন একটা প্লে করবে তাতে লেখা ছিল। কিছু চাঁদাও তারা নিয়ে গিয়েছিল একদিন এসে, কিন্তু কর্মব্যস্ত কার্তিকের সেসব কথা স্মরণ ছিল না। নিনু বললে, বাবা যাবে তো? দেখি, আজ আবার অনেক গোলমাল, যেতে পারি কিনা দেখি। সে হবে না বাবা, তুমি না গেলে আমি কার সঙ্গে যাব? আমার দেখা হবে না, থিয়েটার আমি কখনো দেখিনি বাবা। আচ্ছা আচ্ছা, যাও যাও, সকালে উঠে এখন পড়তে বসো, সে তো ওবেলা, এখন তার কি। সেই সময় পাটের মহাজন মানিক মণ্ডল উঠোনে এসে দাঁড়িয়ে বললে, বড়বাবু, আমার কি হলো? কিসে? আমার সেই মামলা আজ মিটিয়ে দেন বাবু। দেব দেব, আজ 50 মণ আনছি দাদনের মাল, আরো 100 মজুদ। তোমার কখানা লরি? 2খানার বায়না দেওয়া আছে, মাল বেশি হলে আরো 1খানা আনবো। আমায় 200 মণ জোগাড় করে দিতে হবে আপনার, একটু নেক নজর করুন। কার্তিক তাকে আশ্বাস দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন চা খেতে। কার্তিকের স্ত্রী বললেন, তা যাও না, একবার খোকাকে থিয়েটারটা দেখিয়ে আনো না। পাড়াগায় এসব জিনিস তো আর কখনো হয় না, একবার হচ্ছে যখন ওকে দেখিয়ে আনো, ও তো কখনো দেখেনি। কার্তিককে অগত্যা যেতে হলো সন্ধ্যার সময় রামনগর বাজারে। স্ত্রীর নিতান্ত পেড়াপেড়িতে, নতুবা ঝগড়া বাঁধে, কিন্তু মন তার ভালো ছিল না। কর্মচারীদের সংবাদ দিয়েছে দাদনের পাট আশানুরূপ আদায় হয়নি। প্রায় 7,500 টাকা ছড়ানো রয়েছে চাষি মহলে ধান আর পাটের দাদন বাবদ। গত দুর্ভিক্ষের সময় চড়া দামে ধান ও চাল বিক্রি করে মোটা টাকা ঘরে এসছিল বলেই এবারে আশায় আশায় এত টাকা ছড়িয়েছিলেন, কিন্তু বাজার হঠাৎ নেমে যাবে সেটা বুঝতে পারা যায়নি। ধানের দামও অত্যন্ত কম, পাটও ততই বচ। তারপর অতগুলো ছড়ানো টাকার বদলে ধান বা পাট আদায় হলো না আজও। নীলু দুধ চিড়ের ফলার খেয়ে এসছে, ছেলে মানুষের খিদে বেশি। কার্তিক কিছু খেয়ে আসেননি, তিনি
অর্থ উপার্জন শক্তি অর্জন করবার সঙ্গে সঙ্গে পরিপাক শক্তি হারিয়েছেন। রাত্রে খান দুখানা রুটি আর একটু দুধ। আগে খেতেন সুজির রুটি, কিন্তু এখন যুদ্ধের বাজার ঘনীভূত অবস্থায় সুজি পাওয়া যায় না, তাই আটা রুটি খেয়েই থাকেন। সন্ধ্যের পর থিয়েটার আরম্ভ হবার কথা ছিল, কিন্তু চ্যাংড়া ছেলে ছোকরাদের ব্যাপার, হইচই করতে 2 ঘন্টা কাটাবার পর রাত 9টার সময় কনসার্টের বাজনা শুরু হলো। একালে থিয়েটারে ওসব অচল বলে কোন শহর ঘেঁষা আধুনিক তরুণ সভ্য আপত্তি তুলেছিল। শেষ পর্যন্ত আপত্তি টেকেনি। কনসার্ট না বাজলে এ পল্লীগ্রামের থিয়েটার আর জমবে কেন? কার্তিক ছেলেকে নিয়ে একবারে সামনের আসরে বসেছেন। তার কারণ এ নয় যে তিনি ভালোভাবে অভিনয় দেখতে পাবেন সেই উদ্দেশ্যে। এর প্রধান কারণ রামনগর বাজারের প্রসিদ্ধ আড়তদার শরৎনাথ ওখানে বসেছে। শরৎনাথ এই অঞ্চলের বড় আড়তদার। তার পাশে বসে কার্তিক মজুমদার ব্যবসায়ের কথা বলতে আরম্ভ করলেন। তিনি আসলে জানতে চান শরৎনাথের দাদন অনুযায়ী পাট আর ধান আদায় হচ্ছে কিনা, কেন এই বৎসর তার এরকম বিপর্যয় ঘটল। শরৎনাথ ঘুঘু লোক, তিনি ব্যবসার প্রকৃত সংবাদ কাউকে প্রকাশ করতে রাজি নন। দুজনেই যখন কথাবার্তায় মশগুল, তখন স্টেজে বন্দি অক্ষম শাহজাহান জাহানালার হাত ধরে বিলাপ করছে। শরৎনাথ বললেন, আরে ভায়া, সে জুত আর বাজারে নেই। নতুন ধান 3.5 টাকা মন। আলমপুর পরগনায় ভোর পাটের দাদন ছড়িয়েছি। 2 মণ পাট এখনো মজুত হয়নি। ব্যবসার দিন চলে গিয়েছে। কার্তিক মজুমদার বললেন, আরে দাদা, তোমরা হলে হাতি, গেলেও 2-5 হাজার মরবে না। আর আমরা হচ্ছি মশা, সামান্যতেই কষ্ট পাব। তারপর নীলু বলছে, বাবা, ওই দেখো আওরঙ্গজেব। বাবা, ভারতবর্ষের ইতিহাসে আছে আওরঙ্গজেবের কথা, সেই আওরঙ্গজেব। আহ খোকা, তুমি বকো না। শরৎনাথকে কার্তিক সব কথা খুলে বলেননি। ব্যবসার গুপ্ত কথা কেউ কাউকে বলে না। 500 মণ পাট তিনি চিনলির কাপাসডাঙ্গার আড়তে জমা করে রেখেছেন। গরুর গাড়ির অভাবে আনতে পাচ্ছেন না সদর আড়তে। এখান থেকেই লরিতে বোঝাই দেবে। গরুর গাড়ির কি ব্যবস্থা করে থাকেন শরৎনাথ, এইটি কার্তিক মজুমদার জানবার উদ্দেশ্যে বারবার সেই কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলতে লাগলেন। শাহজাহান বলছেন, দেব লাফ, দি লাফ। নীলুর চোখ বেয়ে জল পড়ছে। সে কথার অর্থ সে যে বুঝছে তা নয়, শাহজাহানের কথা বলার ভঙ্গিতেই তার কান্না আসছে। নীলু বলল, বুড়ো কি বলছে বাবা, ও লাভ দেবে কোথায়? কার্তিক মজুমদার জবাব দিলেন, আহ, চুপ করো, শোনো কি বলছে, দুষ্টুমি করতে নেই। দুষ্টুমি সে কি করলে সেটা বুঝতে না পেরে নীলু চুপ করেই রইল। আরো ঘন্টাখানেক কাটল। শরৎনাথ 5খানা গরুর গাড়ি কাল সকালে পাঠিয়ে দেবার অঙ্গীকার করেছেন। বললেন, কত সকালে? এই 7টার সময়। তোমার বাড়ি পাঠাবো না আড়তে পাঠাবো? সদর আড়তে পাঠাবেন। লরির জোগাড় আছে তো? সেজন্য ভাবনা নেই। সুবল লরি দেবে বলেছে, স্টেশনে পৌঁছে দেবে মাল। ভাড়া মন করা না টিপ পিছু? টিপ পিছু। জহরত উন্নিসা রাজসভায় আওরঙ্গজেবকে হত্যা করতে গিয়েছিল এই মাত্র। খুব একচোট হাততালি পড়তেই কার্তিক মুখ তুলে চেয়ে দেখলেন সুলতান সুলেমানের সঙ্গে আওরঙ্গজেবের কথা কাটাকাটি হচ্ছে। কার্তিক মজুমদার ব্যস্ত হয়ে পড়লেন, কত রাত হয়েছে? 11। আর তিনি থাকতে পারছেন না। কাল সকালে উঠে সদর আড়তে শরৎনাথের প্রেরিত 5খানা গাড়ি বাদে আরও অন্তত 5খানা গাড়ির জোগাড় করতে হবে। নীলু বললে, না বাবা, আমি এখন উঠব না।
কেমন জায়গাটা হচ্ছে, আর তুমি উঠছো এখন? চলো চলো, ওসব দেখবার অনেক সময় আছে। কাল রাত থাকতেই আমাকে উঠে মুচিপাড়ায় লোক পাঠাতে হবে গাড়ির জন্য। তোমাদের আর কি ভাবনা চিন্তা তো নেই। বাবা ওঠো ওঠো, না ওঠো। নীলু নিতান্ত অনিচ্ছার সঙ্গে কাঁদো কাঁদো মুখে বাবার সঙ্গে আসরের বাইরে এলো। বাইরে এসে দাঁড়িয়েও সে সতৃষ্ণ ও আগ্রহ দৃষ্টিতে পেছন ফিরে বারবার দূরের আলোকিত স্টেজটার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। কার্তিক মজুমদার বললেন, হোঁচট খেয়ে পড়ে যাবে যে। হাঁ করে কি দেখছো পেছনে ফিরে? চোখ দিয়ে চেয়ে পথ হাঁটো, অন্ধকার রাত্রে। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।